আমরা সবাই জানি যে কলিযুগ মানেই একটা ঘোর অন্ধকার সময়। আর আমাদের শেখানো হয়েছে এই যুগ নাকি চলবে 4,32,000 বছর ধরে। মানে অনন্ত একটা সময়ে। ঠিক, তার মানে আমরা মানব সভ্যতার একেবারে তলানিতে এসে ঠেকেছি। কিন্তু যদি বলি এই পুরো ধারণাটাই একটা অত্যন্ত সাধারণ গাণিতিক ভুলের ফসল। বাপরে, এটা কিন্তু বেশ সাংঘাতিক একটা দাবি। একদম তাই। এবং আরও আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানের আধুনিক হিসাব বলছে কলিযুগ আসলে শেষ হয়ে গেছে। ঠিক যেন হাজার হাজার বছর আগের একটা বিশাল মহাজাগতিক ক্রাইম সিনের তদন্ত করতে যাচ্ছি আমরা। যেখানে রাতের আকাশের তারারাই হলো আমাদের ফিঙ্গারপ্রিন্ট। ঠিক বলেছেন। রাতের আকাশে তাকিয়ে আমরা হয়তো শুধু কিছু বিন্দু বিন্দু আলো দেখি, কিন্তু প্রাচীনকালের মানুষেরা সেখানে দেখেছিলেন এক অতিকায় আর নিখুঁত মহাজাগতিক ঘড়ি। হ্যাঁ, আমাদের আজকের এই যাত্রার লক্ষ্য হলো ওই মহাভারত এবং কলিযুগের প্রকৃত সময়কাল উদ্ঘাটন করা। একদম। আর আমাদের হাতে সূত্র হিসেবে রয়েছে প্রাচীন পুরাণ, আর্যভট্টের জ্যোতির্বিজ্ঞানের হিসাব এবং ডক্টর রাজার সংগ্রহ করা 436টি পাথরে খোদাই করা শিলালিপির প্রমাণ। আর তার সাথে অবশ্যই আছে নীলেশ ওকের আধুনিক প্রত্ন জ্যোতির্বিজ্ঞান, মানে আর্কিও অ্যাস্ট্রোনমির অভাবনীয় কিছু তথ্য। হুম, আমরা ওই প্রচলিত 3102 খ্রিস্টপূর্বাব্দের ধারণার খোলস ভেঙে একেবারে গভীরে প্রবেশ করে দেখব সত্যিই কি 5561 খ্রিস্টপূর্বাব্দে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এটা এমন এক যাত্রা যা আমাদের সময়, ইতিহাস এবং মানব চেতনার একদম গভীরে নিয়ে যায়। আমরা যেহেতু কলিযুগের শুরুর সময়টা খুঁজছি, তাই প্রথমেই আমাদের অনুভব করতে হবে এই যুগটা আসলে কি নির্দেশ করে। মানে লক্ষণগুলো কি কি? হ্যাঁ, ওই ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ আর লিঙ্গ পুরাণে কলিযুগের যে লক্ষণগুলো বর্ণনা করা হয়েছে, তা পড়লে আক্ষরিক অর্থেই শিউরে উঠতে হয়। মনে হয় যেন আজকের সকালের খবরের কাগজ পড়ছি। তাই নাকি? মানে কিরকম? সেখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যুগে চোরেরা রাজা হবে আর রাজারা হবে চোর। মানুষের জীবনের একমাত্র চালিকা শক্তি হবে অর্থ উপার্জন। আচ্ছা। আর যার কাছে যত বেশি অর্থ, সেই হবে সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। গর্ভেই সন্তান হত্যা করা হবে। বাপরে! যা আজকের দিনের আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে হওয়া গর্ভপাতের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। একদম মিলে যায়। আরও বলা আছে ব্যবসায়ীরা চোরও মসাধু হবে, খাবারের মধ্যে ভেজাল থাকবে, মানুষ রূপচর্চা এবং চুলের স্টাইলের প্রতি এক ধরনের অন্ধ মোহ দেখাবে। হুম। নারীরা বাধ্য হবে তাদের সম্মান বিক্রি করতে, আর মানুষ কোনো পবিত্র আত্মিক বন্ধন ছাড়াই কেবল সাময়িক আকর্ষণের বশে একসাথে বসবাস করবে। এই বর্ণনাগুলো সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। শুনলে মনে হয় বেদবেস যেন টাইম ট্রাভেল করে আজকের কোনো আধুনিক শপিং মল ঘুরে গিয়েছিলেন। হ্যাঁ, অথবা ধরুন কোনো সোশ্যাল মিডিয়া নিউজ ফিড স্ক্রল করে এই কথাগুলো লিখেছিলেন। হাজার হাজার বছর আগে বসে আজকের এই ভোগবাদী পৃথিবীর এত নিখুঁত ছবি আঁকা কিভাবে সম্ভব, সেটা ভাবলেই অবাক লাগে। সত্যিই অভাবনীয়। কিন্তু এই অন্ধকার যুগটা শুরু ঠিক কবে থেকে হলো বলে আমরা এতকাল ধরে জেনে আসছি? ঐতিহাসিকভাবে এই সময়কালটাকে আমরা কিভাবে চিহ্নিত করি? ঐতিহ্যগতভাবে এবং প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী যুগ যুগ ধরে মানা হয় যে শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পরপরই পৃথিবীতে কলিযুগের শুরু। আচ্ছা। আর্যভট্ট তার বিখ্যাত আর্যভট্টীয় গ্রন্থে, যা তিনি 499 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে লিখেছিলেন, এবং প্রাচীন সূর্য সিদ্ধান্ত অনুযায়ী হুম। কি বলা আছে সেখানে? সেখানে বলা আছে এই কলিযুগের শুরুর সময়টা হলো 3102 খ্রিস্টপূর্বাব্দের 17 বা 18 ফেব্রুয়ারির মধ্যরাত। 17 বা 18 ফেব্রুয়ারি? এত নিখুঁত তারিখ! হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় এটি এমন একটি বিরল সময় যখন সৌরজগতের দৃশ্যমান গ্রহগুলো মানে সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি মেষ রাশির বা অ্যারিজের 0 ডিগ্রিতে একেবারে এক সরল রেখায় সারিবদ্ধ হয়েছিল। বাপরে! এটা যেন মলাজাগতিক ঘড়ির সব কটা কাটাকে একদম শূন্যতে বা 0 পয়েন্টে রিসেট করে দেওয়া। কিন্তু এখানেই আমার মনে একটা বিশাল খটকা লাগছে। কিরকম? এই যে 3102 খ্রিস্টপূর্বাব্দের গ্রহের সারিবদ্ধ হওয়াটা, এটা কি সত্যিই আকাশে ঘটেছিল? মানে কেউ কি নিজের চোখে গ্রহগুলোকে ওইভাবে এক লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল? হুম, ভালো প্রশ্ন। নাকি এটি কেবলই প্রাচীন জ্যোতির্বিদদের খাতা কলমে করা একটা ব্যাক ক্যালকুলেশন বা গাণিতিক বিভ্রম মাত্র? আচ্ছা। মানে তারা হয়তো নিজেদের মতো করে ধরে নিয়েছিলেন যে নতুন একটা যুগচক্র শুরু হতে হলে সব গ্রহকে তো এক জায়গায় থাকতেই হবে,
আর সেই তত্ত্বের উপর ভিত্তি করে উল্টো দিকে হিসেব কষতে কষতে ওই তারিখটা বের করেছিলেন। আপনার এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। আর ঠিক এই জায়গাতেই আধুনিক বিজ্ঞান প্রবেশ করে। কি বলছে আধুনিক বিজ্ঞান? আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা যখন অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে মহাকাশের ওই সময়কার মানচিত্র পরীক্ষা করেছেন, তখন দেখা গেছে হ্যাঁ, কি দেখা গেছে? 3102 খ্রিস্টপূর্বাব্দে গ্রহগুলোর কোনো নিখুঁত সারিবদ্ধ অবস্থান ছিলই না। ছিল না? তার মানে পুরো ব্যাপারটা একটা মিথ? হুম তারা আকাশে প্রায় 40 ডিগ্রির একটি বিশাল বিস্তৃতির মধ্যে ছড়ানো ছেটানো অবস্থায় ছিল। কিন্তু তা সত্ত্বেও এটি যদি নিছকই গাণিতিক হিসাব বা ম্যাথমেটিক্যাল আর্টিফ্যাক্ট হতো, তবে প্রাচীন রাজারা কেন প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের প্রশাসনে, মন্দির নির্মাণে এবং দৈনন্দিন কাজে এই নির্দিষ্ট ক্যালেন্ডারটি এত নিখুঁতভাবে ব্যবহার করে আসছিলেন? হ্যাঁ, এটাও তো একটা বড় প্রশ্ন। ডক্টর এম.এল. রাজা তার দীর্ঘ গবেষণায় 436টি শিলালিপির কথা উল্লেখ করেছেন, যা পাথরে খোদাই করা অকাট্য প্রমাণ হিসেবে দাবি করে যে 3102 খ্রিস্টপূর্বাব্দকেই গোটা ভারতবর্ষ এবং তার বাইরের অঞ্চলগুলোতেও কলিযুগে শুরু হিসেবে মানা হতো। 436টি শিলালিপি? তার মানে এটি কোনো বিচ্ছিন্ন বা স্থানীয় ঘটনা নয়, বরং একটা বিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে প্রতিষ্ঠিত প্রশাসনিক ব্যবস্থা ছিল। একদম তাই। এই শিলালিপিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রমাণগুলো কি কি, যা ইতিহাসবিদদের এতকাল ভাবিয়েছে? এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এই শিলালিপিগুলোর বিস্তৃতি এবং বৈচিত্র্য। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রমাণটি হল 634 খ্রিস্টাব্দের আইহোল শিলালিপি বা এহোল ইনস্ক্রিপশন। আচ্ছা। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর শাসনকালে রবিকীর্তি নামে এক জৈন কবি একটি মন্দির নির্মাণ করে এই শিলালিপিটি স্থাপন করেন। সেখানে কি লেখা আছে? সেখানে অত্যন্ত স্পষ্টভাবে সংস্কৃত শ্লোকে লেখা আছে যে মহাভারতের যুদ্ধের পর কলিযুগে 3735 বছর এবং শকাব্দে 556 বছর পার হয়ে গেছে। আমরা জানি শকাব্দ 556 মানে হল 634 খ্রিস্টাব্দ। এখন আপনি যদি মহাভারতের পরের ওই 3735 বছর থেকে 634 খ্রিস্টাব্দ বিয়োগ করেন, তবে ঠিক 3101 বা 3102 খ্রিস্টপূর্বাব্দই পাবেন। বাহ, চমৎকার গাণিতিক প্রমাণ তো। শুধু ভারত নয়, থাইল্যান্ডের রাজা চন্দ্রভানুর একটি প্রাচীন শিলালিপিতেও কলিযুগ 4332 সালের উল্লেখ আছে। থাইল্যান্ডেও? হ্যাঁ, আরও একটু অদ্ভুত বিষয় শুনলে অবাক হবেন। 1804 খ্রিস্টাব্দে উইলিয়াম গ্যারো নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক ব্রিটিশ অফিসার তামিলনাড়ুর ভবানী মন্দিরে একটি হাতির দাঁতের দোলনা দান করেছিলেন। হাতির দাঁতের দোলনা? হ্যাঁ, এবং ওই দোলনাতেও খোদাই করা আছে কলিযুগ 4904, অর্থাৎ হাজার হাজার বছর ধরে এই শালটি একটি অভ্রান্ত ধ্রুবক প্রশাসনিক মানদণ্ড হিসেবে কাজ করেছে। কিন্তু এখানে এই বিষয়টা সত্যি খুব কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। চলুন একটু অন্যভাবে ভেবে দেখি। অন্যভাবে মানে? ধরুন, যদি মূল ক্যালেন্ডার বা পঞ্চাঙ্গটাই প্রথম থেকে ভুল হয়ে থাকে, তবে তো শিলালিপিগুলো যুগের পর যুগ ধরে সেই একই ভুল বয়ে বেড়াচ্ছে। বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। মানে আমার হাতঘড়িটা যদি কোনো কারণে 10 মিনিট ফাস্ট থাকে, আর আমার সেই ঘড়ি দেখে যদি আরও 100 জন মানুষ তাদের নিজেদের ঘড়ি মেলায়, তার মানে তো এই নয় যে ওই সময়টা মহাজাগতিকভাবে সঠিক। একদমই নয়। 100 জন মানুষ ভুল সময়টাকে সঠিক বলে মেনে নিলেই তো সেটা পরম সত্য হয়ে যায় না। সার্কুলার রিজনিং দিয়ে তো আর সত্য প্রমাণ করা সম্ভব নয়, তাই না? ঠিক। আর্যভট্ট যদি একটা তাত্ত্বিক শূন্যবিন্দু ধরে হিসাব করে থাকেন, আর পরবর্তী রাজারা যদি অন্ধভাবে কোনো বৈজ্ঞানিক যাচাই ছাড়াই তাকে অনুসরণ করে শিলালিপি তৈরি করে থাকেন, তবে তো মহাভারতের আসল সময়কালটা আমাদের চোখের আড়ালেই থেকে যাচ্ছে চিরকাল। একদম ঠিক ধরেছেন। আপনার এই 10 মিনিট ফাস্ট ঘড়ির রূপকটাই হলো আসল চাবিকাঠি। আর ঠিক এই বিন্দুতে প্রাচীন বিশ্বাসকে চ্যালেঞ্জ করে আধুনিক বিজ্ঞানের লেন্স দিয়ে মহাভারতকে দেখার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি শুরু হয়। বাপরে, আমি তো শোনার জন্য মুখিয়ে আছি। নীলেশ ওক নামে এক আধুনিক প্রত্নজ্যোতির্বিজ্ঞানী এই প্রচলিত 3102 খ্রিস্টপূর্বাব্দের ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছেন। আচ্ছা। তিনি আধুনিক প্ল্যানেটোরিয়াম সফটওয়্যার ব্যবহার করে মহাভারতের পাতায় লুকিয়ে থাকা শ্লোকগুলোকে জ্যোতির্বিজ্ঞানের মানদণ্ডে যাচাই করেছেন। হ্যাঁ, নীলেশ ওকের এই গবেষণার বিষয়টা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। কিন্তু এই প্ল্যানেটোরিয়াম সফটওয়্যার জিনিসটা আসলে কিভাবে কাজ করে? এটা বেশ মজার একটা প্রযুক্তি।
বিষয়টা কি অনেকটা ডিজিটাল স্কাইয়ের রিভাইন্ড বাটনে চাপ দেওয়ার মতো? মানে আধুনিক সফটওয়্যার দিয়ে আমরা আজকের আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে নিখুঁত গাণিতিক ফর্মুলা ব্যবহার করে উল্টো দিকে হিসেব করে হাজার হাজার বছর আগের আকাশের নিখুঁত ছবি দেখতে পারি। চমৎকার বলেছেন, ঠিক তাই। আকাশ হলো একটা বিশাল ঘড়ির মতো, যার গ্রহ নক্ষত্রগুলো নির্দিষ্ট গাণিতিক নিয়ম মেনে ঘোরে। আমরা যদি সেই নিয়মটা জানি, তবে অনায়াসেই অতীত বা ভবিষ্যতের আকাশের ছবি কম্পিউটারে রিক্রিয়েট করতে পারি। নীলেশক ঠিক এই কাজটাই করেছেন। আর তিনি কি পেলেন? তিনি সরাসরি বলছেন যে ৩১০২ খ্রিস্টপূর্বাব্দে মহাভারতের যুদ্ধ হয়নি, বরং তিনি দাবি করছেন যে যুদ্ধটি হয়েছিল ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দে। ৫৫৬১, অনেকটা পিছিয়ে গেল তো। হ্যাঁ, আর কলিযুগের শুরু হয়েছিল সেই যুদ্ধের শেষ দিন, অর্থাৎ ২রা নভেম্বর ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু এত বড় একটা যুগান্তকারী দাবি তিনি কিভাবে প্রমাণ করছেন? শুধু একটা সফটওয়্যারের ওপর ভিত্তি করে তো আর ইতিহাসের পাতা পাল্টে দেওয়া যায় না। প্রমাণটা লুকিয়ে আছে স্বয়ং মহাভারতের পাতায়, ব্যাসদেবের লেখায়। মহাভারতে এমন ৩০০টিরও বেশি সুনির্দিষ্ট মহাজাগতিক পর্যবেক্ষণের কথা বলা আছে। ৩০০টি? হ্যাঁ, যুদ্ধের আগে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন ছিল, কোনো ধূমকেতু আকাশের কোন দিকে উদয় হয়েছিল, কবে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ হয়েছিল, এই সব কিছুর নিখুঁত পিনপয়েন্ট বর্ণনা ব্যাসদেব করে গেছেন। বাপরে! নীলেশ ওক যখন এই ৩০০টি পর্যবেক্ষণকে তার আধুনিক প্ল্যানেটোরিয়াম সফটওয়্যারে ফেলেন, তখন অবাক করা একটা ঘটনা ঘটে। দেখা যায় যে এর মধ্যে ২৯০টিরও বেশি মহাজাগতিক পর্যবেক্ষণ হুবহু ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দের আকাশের সাথে মিলে যায়। এটা তো অবিশ্বাস্য! একদম। ৩১০২ খ্রিস্টপূর্বাব্দের আকাশের সাথে এর বিন্দুমাত্র মিল নেই। এতগুলো গ্রহ নক্ষত্রের নিখুঁত অবস্থান মিলে যাওয়া কখনোই কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। ৩০০টির মধ্যে ২৯০টিরও বেশি, তার মানে প্রায় ৯৬% মিলে যাচ্ছে। এই পরিসংখ্যান তো সাধারণ নয়। হ্যাঁ, অবিশ্বাস্য রকমের নিখুঁত। কিন্তু এই এতগুলো পর্যবেক্ষণের মধ্যে সবচেয়ে অকাট্য বা শক্তিশালী মহাজাগতিক প্রমাণ কোনগুলো, যা অন্য কোনো সময়কালের সাথে মিলবেই না? মানে এমন কোনো টাইম স্ট্যাম্প আছে কি, যা একেবারে নির্দিষ্ট একটা যুগকেই পয়েন্ট করে? অবশ্যই আছে। এর মধ্যে দুটি অকাট্য মহাজাগতিক শর্ত বা ক্রুশিয়াল কনস্ট্রেইন্ট রয়েছে। প্রথমটি হল অরুন্ধতী বশিষ্ঠ পর্যবেক্ষণ। এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন। মহাভারতের ভীষ্ম পর্বে ব্যাসদেব অত্যন্ত পরিষ্কারভাবে লিখেছেন যে কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে আকাশে একটা অশুভ লক্ষণ দেখা দিয়েছিল। অরুন্ধতী নক্ষত্র বশিষ্ঠ নক্ষত্রের আগে চলছিল। আচ্ছা। জ্যোতির্বিজ্ঞানে এই দুটি নক্ষত্রকে বলা হয় বাইনারি স্টার সিস্টেম বা দ্বৈত নক্ষত্র ব্যবস্থা, যারা একে অপরের চারদিকে ঘোরে। একটু থামাবো আপনাকে। হ্যাঁ, বলুন। তার মানে আমরা পৃথিবী থেকে রাতের আকাশে তাকিয়ে তারাদের যতই স্থির বা স্থির চিত্রের মতো মনে করি না কেন, তারা আসলে মহাশূন্যে খুব ধীর গতিতে নিজেদের মতো হাঁটাহাঁটি করছে, তাই তো? ঠিক তাই। বিষয়টা কি অনেকটা ধরুন হাইওয়েতে চলা দুটো গাড়ির মতো, যার একটা আরেকটাকে ওভারটেক করে যায়? একেবারে নিখুঁত উপমা। বিজ্ঞানের ভাষায় তারাদের এই নিজস্ব গতিবিধিকে বলা হয় প্রপার মোশন বা নিজস্ব গতি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা এই অরুন্ধতী এবং বশিষ্ঠ নক্ষত্রের প্রপার মোশন বিশ্লেষণ করে দেখেছেন যে মহাকাশের ইতিহাসে কেবল ১০,২৪৮ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪,৬৩৬ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই এমন একটা সময় ছিল যখন এই হাইওয়েতে অরুন্ধতী নামক গাড়িটি বশিষ্ঠকে ওভারটেক করে সামনে এগিয়ে যেতে পারত। বাপরে! ৩১০২ খ্রিস্টপূর্বাব্দ এই সময়সীমার একেবারেই বাইরে। ফলে ওই তারিখে যুদ্ধ হওয়ার কোনো বৈজ্ঞানিক বা মহাজাগতিক সম্ভাবনাই নেই। এটা তো একটা বিশাল বড় ফিল্টার। মানে ১০,২৪৮ থেকে ৪,৬৩৬ খ্রিস্টপূর্বাব্দের বাইরে কোনো ডেট হলে সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাচ্ছে। একদম। অরুন্ধতী বশিষ্ঠ ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু শুধু একটা প্রমাণের উপর ভিত্তি করে তো এত বড় দাবি করা যায় না। মহাভারতে কি এমন কোনো টাইম স্ট্যাম্প আছে যা কোনো নির্দিষ্ট ঋতু, দিন বা লগ্নকে পয়েন্ট করে? দ্বিতীয় প্রমাণটা ঠিক কতটা শক্তিশালী? দ্বিতীয় প্রমাণটা আরও স্পেসিফিক, এবং সেটা নির্ভর করে মহাভারতের সবচেয়ে করুণ একটি ঘটনার ওপর। কোন ঘটনা? সেটা হল ভীষ্মের নির্বাণ লাভ। আমরা সবাই জানি পিতামহর ভীষ্ম কুরুক্ষেত্র যুদ্ধের ১০ম দিনে অর্জুনের তীরে শরশয্যায় পতিত হন।
কিন্তু তিনি ইচ্ছামৃত্যুর অধিকারী ছিলেন। হ্যাঁ, তিনি তো নিজের ইচ্ছে মতো মৃত্যুবরণ করতে পারতেন। ঠিক, ইনি ঠিক ওই মুহূর্তে প্রাণত্যাগ করেননি। তিনি অপেক্ষা করছিলেন উত্তরায়ণের জন্য, অর্থাৎ যেদিন সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাত্রা শুরু করবে, বা যাকে ইংরেজিতে বলে উইন্টার সোলস্টাইস। হুম। মহাভারতের তথ্য অনুযায়ী শরশয্যায় শোয়ার পর ভীষ্মকে ৯৫ দিনেরও বেশি সময় তীব্র যন্ত্রণা সহ্য করে অপেক্ষা করতে হয়েছিল উত্তরায়ণের জন্য। আচ্ছা, কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? ভীষ্মের এই ৯৫ দিনের অপেক্ষার সাথে ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দের সম্পর্কটা কি? বছর বদলালে কি দিনের হিসাব বদলে যায়? আহা, সূর্য কি এক এক যুগে এক এক স্পিডে ঘোরে নাকি? এই বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে বলুন। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন। সূর্য তার স্পিড বদলায় না, কিন্তু পৃথিবী তার নিজের অক্ষের উপর একটু একটু করে ঘোরে। সম্পর্কটা হলো পৃথিবীর অয়ন চলন বা প্রিসেশন অফ দি ইকুইনঅ্যাক্সেসের সাথে। সেটা আবার কি? এটাকে যদি সহজ করে বোঝাতে হয়, তাহলে একটা ঘুরন্ত লাটিমের কথা ভাবুন। লাটিম যখন ঘোরে, তখন দেখবেন তার মাথাটা একটু একটু করে হেলে গিয়ে একটা গোল বৃত্ত তৈরি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। পৃথিবীও মহাশূন্যে ঘুরতে ঘুরতে ঠিক একইভাবে দোলে বা হেলে যায়। এর ফলে প্রতি কয়েক হাজার বছর পরপর ক্যালেন্ডারের মাসগুলোর সাথে ঋতুর সম্পর্কটা একটু একটু করে পিছিয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দে কার্তিক অমাবস্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল বলে ধরি, তবে দশম দিনে ভীষ্মের শরশয্যা গ্রহণের পর থেকে উত্তরায়ণ পর্যন্ত সময়কাল দাঁড়ায় প্রায় ১৩৫ দিন, যা ৯৫-এর বেশি এবং মহাভারতের শর্ত নিখুঁতভাবে পূরণ করে। কিন্তু যারা ৩১০০ বা ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের কথা বলেন, তাদের ক্ষেত্রে কি হয়? পৃথিবীর ওই লাটিমের মতো দুলুনির কারণে তাদের মডেলে এই অপেক্ষার ব্যবধান মাত্র ৯০ দিনের কাছাকাছি এসে থেমে যায়। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ৩১০২ খ্রিস্টপূর্বাব্দের দিকে যুদ্ধ হলে ভীষ্মের অপেক্ষার সময়কাল মহাভারতের বর্ণনার সাথে কোনোভাবেই মিলবে না। অবিশ্বাস্য। তার মানে ব্যাসদেব শুধু কোনো কাল্পনিক রূপকথার গল্প লিখছিলেন না, তিনি আসলে একজন উচ্চমাপের জ্যোতির্বিজ্ঞানীর মতো আকাশের মানচিত্র ধরে ধরে গ্রহ নক্ষত্রের অবস্থান মেপে মেপে এই মহাকাব্য রচনা করছিলেন। একদম তাই। কিন্তু আপনি যে বললেন ৩০০টির মধ্যে ২৯০টি মিলেছে, তাহলে বাকি যে ১০টি মহাজাগতিক পর্যবেক্ষণ মিলল না, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? সেটা তো একটা ত্রুটি থেকে গেল। আসলে এই ১০টি না মেলার বিষয়টি গবেষণার সত্যতাকেই আরও জোরালো এবং বাস্তবসম্মত করে তোলে। সেটা কিভাবে? একটু ভেবে দেখুন, হাজার হাজার বছর ধরে এই বিশাল মহাকাব্য মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। তারপর সেটি ভুজপতায় বা হাতে লেখা পাণ্ডুলিপিতে অনুলিপি করা হয়েছে। এক লিপিকার থেকে অন্য লিপিকারের কাছে যাওয়ার সময় করণিক ত্রুটি বা স্ক্রাইবাল এরর হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা অনেকটা সেই টেলিফোন গেম বা কানের কাছে ফিসফিস করে কথা বলার যে খেলা, তার মতো। প্রথমজন যা বলে দশমজনের কাছে গিয়ে সেটা একটু হলেও বদলে যায়। হ্যাঁ, একদম। শতভাগ মিলে গেলে বরং সন্দেহ হতো যে কেউ হয়তো আধুনিক যুগে এসে এই তথ্যগুলো জোর করে বানিয়ে বসিয়ে দিয়েছে। ঠিক, শুধু তাই নয়, এই জ্যোতির্বিজ্ঞানের প্রমাণের সাথে সমুদ্রবিজ্ঞান, জেনেটিক্স এবং জলবায়ুবিদ্যার প্রমাণও অদ্ভুতভাবে মিলে যায়। তাই নাকি? হ্যাঁ, যেমন দ্বারকানগরীর সমুদ্রে তলিয়ে যাওয়ার যে গা ছমছমে বর্ণনা মহাভারতে আছে, আধুনিক ওশনোগ্রাফি বা সমুদ্রবিজ্ঞান প্রমাণ করেছে যে বরফযুগ শেষ হওয়ার পর ওই ৫৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকেই সমুদ্রের জলস্তর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। সবকিছু কিভাবে এক সুতোয় গাঁথা পড়ে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, প্রাচীন পাণ্ডুলিপি সব এসে একটা বিন্দুতে মিশছে। হ্যাঁ, এটাই এই গবেষণার সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই আলোচনাটা আমাদের একটা অনেক বড়, প্রায় দার্শনিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। মহাভারতের যুদ্ধের সময়কাল যদি ৩১০২ থেকে পিছিয়ে ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দে চলে যায়, তবে কলিযুগের সেই ৪,৩২,০০০ বছরের বিশাল সময়কাল নিয়ে কি আমাদের নতুন করে ভাবার সময় আসেনি? অবশ্যই এসেছে। যদি কলিযুগ ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দেই শুরু হয়ে থাকে আর তা যদি সত্যিই ৪,৩২,০০০ বছর ধরে চলে, তবে তো আমরা এখনও সেই অন্ধকারের একদম শুরুতেই বসে আছি। মানে সভ্যতার এখনও অনেক ধ্বংস হওয়া বাকি। এখানেই আসে শ্রীযুক্তেশ্বর গিরির যুগান্তকারী তত্ত্ব, যা আমাদের স্বস্তি দেয় এবং এই বিশাল বিভ্রান্তি দূর করে। শ্রীযুক্তেশ্বর গিরি? হ্যাঁ, ১৮৯৪ সালে স্বামী শ্রীযুক্তেশ্বর গিরি, যিনি বিশ্ববিখ্যাত পরমহংস যোগানন্দের গুরু ছিলেন, তাঁর দ্য হোলি সায়েন্স
বা কৈবল্য দর্শন বইটিতে এই 4,32,000 বছরের তত্ত্বকে সম্পূর্ণ ভুল বলে প্রমাণ করেন। সম্পূর্ণ ভুল। মনু সংহিতার ওপর ভিত্তি করে তিনি অত্যন্ত যুক্তিকভাবে ব্যাখ্যা করেন যে এই বিশাল সংখ্যার ধারণাটি আসলে প্রাচীন পঞ্জিকা বা ক্যালেন্ডার প্রস্তুতকারকদের একটা ভয়ঙ্কর গাণিতিক ভুল। একটা সাধারণ গাণিতিক ভুল। এত বড় একটা ভুল যুগের পর যুগ ধরে গোটা মানব সভ্যতা বিশ্বাস করে আসছে। মানে মানুষ একটা ক্যালকুলেশন মিস্টেকের জন্য ধরে নিয়েছে যে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। এই ভুলটা হলো কিভাবে? শ্রীযুক্তেশ্বর অত্যন্ত সুন্দরভাবে এর ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা সব ছেড়ে হিমালয় চলে গেলেন এবং রাজা পরীক্ষিত সিংহাসনে বসলেন, তখন রাজদরবলে সঠিক গণনা করতে পারে এমন উচ্চ মাপের জ্যোতির্বিদদের ভীষণ অভাব দেখা দেয়। কলিযুগের অন্ধকার তখন ঘনীভূত হচ্ছে। মানুষের বুদ্ধিমত্তা, চেতনা এবং মহাকাশবিদ্যা সম্পর্কে জ্ঞান কমতে শুরু করেছে। আচ্ছা। তারা জানত যে শাস্ত্রে লেখা আছে কলিযুগের স্থায়িত্ব 1200 দেববর্ষ বা দেবতাদের বছর, কিন্তু অন্ধকার যুগের মানুষেরা দেবতাদের বছর এবং মানুষের বছরের হিসাবের মধ্যে গুলিয়ে ফেলে। গুলিয়ে ফেলে মানে? তারা ভেবেছিল এই 1200 দেবতাদের বছরকে মানুষের বছরে রূপান্তর করতে হলে তাকে 360 দিয়ে গুণ করতে হবে, কারণ মানুষের এক বছর মানে 360 দিন। বাপরে। আর এই 1200কে 360 দিয়ে গুণ করেই 4,32,000 বছরের এই ভীতিকর অবাস্তব সংখ্যাটা তৈরি করা হয়, যা আজও ক্যালেন্ডারে লেখা থাকে। আমার তো শুনে মাথা ঘুরছে। স্রেফ একটা গুণের ভুলের কারণে আমরা হাজার হাজার বছর ধরে একটা মিথ্যে অন্ধকারে ডুবে আছি। তাহলে আসল যুগচক্রের সময়কালটা ঠিক কত বছরের? কিভাবে কাজ করে এই মহাজাগতিক ঘড়ি? আসল যুগচক্র হল 24,000 বছরের একটি নিখুঁত চক্র। এটি পৃথিবীর অক্ষের ওই যে দুলুনি বা প্রেসেশন অফ দ্য ইকুইনক্সেসের গতির সাথে সরাসরি যুক্ত। শ্রী শ্রীতেশ্বর গিরির মতে আমাদের সৌরজগৎ আসলে একা নয়। আমাদের সূর্য তার পুরো পরিবার নিয়ে মহাশূন্যে অন্য একটি দ্বৈত নক্ষত্র বা ডুয়েল স্টার সিস্টেমের চারদিকে ঘোরে, বা বলা যায় একটি মহাজাগতিক কেন্দ্রকে প্রদক্ষিণ করে। আচ্ছা। যখন আমাদের সৌরজগৎ ঘুরতে ঘুরতে সেই মহাজাগতিক কেন্দ্রের সবচেয়ে কাছে চলে আসে, তখন পৃথিবীতে সত্য যুগ বা সর্বোচ্চ চেতনার যুগ বিরাজ করে। আর সূর্য যখন সেই কেন্দ্র থেকে সবচেয়ে দূরে চলে যায়, তখন পৃথিবীতে নেমে আসে কলিযুগ বা অজ্ঞানের অন্ধকার। তার মানে ব্যাপারটা হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্বের মতো, শুধু অনেক বড় স্কেলে। একদম তাই। তাহলে এই 24,000 বছরের চক্র অনুযায়ী আমরা এখন ঠিক কোন যুগে দাঁড়িয়ে আছি? আমরা কি এখনও কলিযুগের ওই চোর বাটপার, অসাধু ব্যবসায়ী আর অন্ধকারের মধ্যেই ডুবে আছি, নাকি সেই অন্ধকার কেটে গেছে? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে পৃথিবীর ইতিহাসের এই পর্যায়গুলোকে মেলাই, তবে চমকে যেতে হয়। কেন? শ্রীযুক্তেশ্বর নিখুঁত গাণিতিক হিসাব করে দাবি করেছেন মানুষের বুদ্ধিবৃত্তির সবচেয়ে অন্ধকার সময়, যাকে তিনি নাদির বা সর্বনিম্ন বিন্দু বলেছেন, তা ছিল 499 খ্রিস্টাব্দে। 499 খ্রিস্টাব্দ? একটু ভেবে দেখুন, ঠিক ওই সময়টাতেই পৃথিবীর ইতিহাস জুড়ে ছিল ডার্ক এজেস বা অন্ধকার যুগ। মানুষের জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা এবং নৈতিকতা সবচেয়ে নিচে নেমে গিয়েছিল। একদম তাই। কিন্তু এরপর থেকেই সূর্যের কক্ষপথ আবার সেই মহাজাগতিক কেন্দ্রের দিকে এগোতে শুরু করে। তার হিসাব অনুযায়ী 1699 খ্রিস্টাব্দে কলিযুগের 1200 বছরের সেই অন্ধকার অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। আপনি বলছেন কলিযুগ শেষ 1699 সালেই শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা কোন যুগে বাস করছি? আমরা বর্তমানে ঊর্ধ্বগামী দাপর যুগে বা অ্যাসেন্ডিং দাপরা যুগে বাস করছি। এই যুগটি হল স্পেস শক্তি এবং বিদ্যুতের যুগ। আচ্ছা। একটু খেয়াল করলেই দেখবেন ঠিক 1700 শতকের পর থেকেই পৃথিবীতে কিভাবে হঠাৎ করে শিল্প বিপ্লব, বিজ্ঞান প্রযুক্তি, বিদ্যুৎ, মহাকাশ গবেষণা এবং যোগাযোগের অভাবনীয় বিপ্লব ঘটতে শুরু করেছে। সত্যি তো। গত 300 বা 400 বছরে মানবজাতি জ্ঞান বিজ্ঞানে যতটা এগিয়েছে, তার আগের 3000 বছরেও ততটা এগোতে পারেনি। এর কারণ কেবল আমাদের পরিশ্রম নয়, এর কারণ হল মহাজাগতিকভাবেই মানুষের চেতনা এখন আর অন্ধকারের দিকে এগোচ্ছে না। আমরা সেই মহাজাগতিক কেন্দ্রের কাছাকাছি যাচ্ছি, ফলে মানুষের মন স্বাভাবিকভাবেই আলোর দিকে, উচ্চতর চেতনার দিকে জাগ্রত হচ্ছে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ালো? আমরা আজ সত্যি এক অদ্ভুত এবং শিহরণ জাগানো যাত্রার মধ্যে দিয়ে গেলাম। প্রথমে আমরা পুরাণের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো শুনলাম, যা আজকের সমাজের অবক্ষয়ের সাথে হুবহু মিলে যায়। হ্যাঁ,
এরপর আমরা দেখলাম 436টি শিলালিপির পাথুরে প্রমাণ, যা 3102 খ্রিস্টপূর্বাব্দকে চরম সত্য বলে প্রতিষ্ঠিত করতে চাইল। কিন্তু তারপরই আমরা ওই 10 মিনিট ফাস্ট ঘড়ির রূপক দিয়ে বুঝলাম যে ওই শিলালিপিগুলো হয়তো এমন এক ক্যালেন্ডারকে অনুসরণ করছিল যার ভিত্তিটাই ছিল একটা তাত্ত্বিক গাণিতিক বিভ্রম। একদম। আর অবশেষে মহাভারতের শ্লোকের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা ৩০০টি মহাজাগতিক সংকেত, প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার, অরুন্ধতী বশিষ্ঠের নাক্ষত্রিক গতি এবং পৃথিবীর অক্ষের দুলনির অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ আমাদের নিশ্চিত করল যে ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দই হল সেই প্রকৃত সময় যখন কুরুক্ষেত্রের বুকে রক্ত ঝরেছিল। এবং এই পুরো বিষয়টা শুধু প্রাচীন ইতিহাসের কোনো ধুলোপড়া অধ্যায়কে নতুন করে জানার বিষয় নয়, এটি আমাদের নিজেদের সম্পর্কে, মানবজাতি সম্পর্কে আমাদের ধারণাকে আমূল বদলে দেয়। আমরা এতদিন ধরে একটা গাণিতিক ভুলের কারণে ভেবে এসেছি আমরা ধ্বংসের দিকে, এক অনন্ত কলিযুগের অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছি। কিন্তু বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানের সঠিক বিশ্লেষণ আমাদের শেখাচ্ছে যে আমরা আসলে খাদের কিনারায় দাঁড়িয়ে নেই, আমরা আলোর দিকে উঠছি। ঠিক তাই। আধুনিক এই তথ্য বিস্ফোরণের যুগে, যেখানে আমরা প্রতিনিয়ত ইনফো ওভারলোডে ভুগছি এবং নেতিবাচক খবরে ডুবে থাকি, সেখানে নিজেদের ইতিহাসকে এমন নিখুঁত বৈজ্ঞানিক দৃষ্টিতে জানাটা সবচেয়ে বড় মানসিক শক্তি দেয়। একদম সঠিক কথা। এটি প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা কেবল মিথ বা রূপকথার গল্পকার ছিলেন না, তারা ছিলেন অত্যন্ত উচ্চ পর্যায়ের জ্যোতির্বিজ্ঞানী, যারা মহাকাশের মানচিত্রকে, গ্রহ নক্ষত্রের অবস্থানকে শব্দের পর শব্দ দিয়ে গেঁথে রেখেছিলেন ভবিষ্যতের মানুষের জন্য, যাতে হাজার হাজার বছর পরেও আমরা সত্যটা খুঁজে পাই। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন বাতাসে ভাসিয়ে দিয়ে যেতে চাই। মহাভারত যদি ৭,৫০০ বছর আগের মহাজাগতিক অবস্থান এতটা নিখুঁতভাবে রেকর্ড করে রাখতে পারে, তবে ভেবে দেখুন তো, প্রাচীন সভ্যতার এমন আরও কত রূপকথা, কত মিথ আসলে বিজ্ঞান আর প্রযুক্তির আকরগ্রন্থ হয়ে পড়ে আছে, যা শুধু আমাদের আধুনিক প্রযুক্তির সাহায্যে ডিকোড করার অপেক্ষায় প্রহর গুনছে। দারুণ একটা ভাবনার জায়গা। ওই রাতের আকাশের তারারা, যারা সেই আদিম মহাজাগতিক ক্রাইম সিনের ফিঙ্গারপ্রিন্ট হয়ে আজও জ্বলজ্বল করছে, তারা আর কি কি অজানা রহস্য লুকিয়ে রেখেছে তাদের অগাধ গভীরে, এটা সত্যি এক অবিস্মরণীয় ভাবনার বিষয়।